কমিউনিটির ছেলেপেলেরা যদি আমাদের এই অর্থনীতিতে কন্ট্রিবিউট করে, আমাদের অর্থনীতি টোটালি চেঞ্জ হয়ে যাবে। কওমি মাদ্রাসার স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এর তো সাধারণত আমরা দেখি না, আপনি কিভাবে আসলেন? আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে থাকি, এই যে ইমাম আবু হানিফার কথা, সে ব্যবসা করতেন। আমি যে সেক্টরে কাজ করতেছি, আমি যে ইসলামের খেদমত করতেছি, এই খেদমত বাদে যে আমি অন্য কিছু করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? আপনি দিচ্ছেন, যদি আপনি নেন আপনার হাত নিচু হতে থাকবে, আর আপনি দেন আপনার হাত এভাবে উঁচু হতে থাকবে। আমরা শুধু গ্রহণ করতেছি, আমরা ডাউনই যাচ্ছি। আমরা এইখান থেকে কবে হাতটা এরকম করবো, আমাদের এরকম করা উচিত। আমি কিন্তু হাফেজ হয়েছি, তারই পড়াইছি 5 বছর। আপনার যে সেক্টরে কাজ কম, সেই সেক্টরে আপনি দ্রুত কাজ পাবেন, কাজের পরিমাণ কম পাবেন, বাজেট বেশি থাকবে। কেউ ওয়েব ডিজাইন করতেছে, গ্রাফিক্স ডিজাইন করতেছে, কেউ ডিজিটাল মার্কেটিং করতেছে। এটার বাইরে মার্কেট প্লেসে যে আরো সেক্টর আছে, এটা সম্পর্কে মানুষ জানে না। আমি দেখলাম ফাইবারে প্রায় 300-র উপরে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে, কিন্তু আমরা যদি ধরি তো সব মিলে আমরা 10টা ক্যাটাগরিও জানি না। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গেস্ট খুবই স্পেশাল, হাফেজ ইমরান হোসেন ভাইয়া, যে মাত্র 24 বছর বয়স, কওমি মাদ্রাসায় যার যাত্রা শুরু, আর যে কোনো একজন কওমি মাদ্রাসার ছাত্রের মতো সেখান থেকে হিফজ কমপ্লিট করে যে কারো মতোই ওই জীবন থেকে হঠাৎ করে উনি আজকে ফ্রিল্যান্সার, এবং উনি শুধু ফ্রিল্যান্সার না, উনি টপ রেটেড ফ্রিল্যান্সার, যে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা বৈধ হালাল উপায়ে উপার্জন করার সক্ষমতা আলহামদুলিল্লাহ অর্জন করছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আমি ভালো আছি ভাইয়া। কওমি মাদ্রাসার স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এর তো সাধারণত আমরা দেখি না, ভাবতে আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে। আপনি কিভাবে আসলেন? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমি কোভিডের সময় আমার লেখাপড়া শেষ করার পরে আমি যখন ঘরে বসে অনেক বোরিং হচ্ছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার যে স্কিলগুলো আছে এইগুলো নিয়ে আমি একটু নাড়াচাড়া করি। তো নাড়াচাড়া থেকেই আসলে আমি ফ্রিল্যান্সিংয়ে আমার অ্যাকাউন্ট আগেই খোলা ছিল, আমি ওই অ্যাকাউন্টে আবার হচ্ছে লগ ইন করে যখন টুকটাক হচ্ছে কিছু ইউটিউব ভিডিও দেখে ট্রাই করার পরে প্রথম 1-2টা আমার অর্ডার পেতে আসলে একটু দেরি হয়েছিল। তারপরে যখন আমি অর্ডার পাই, আমি দেখলাম যে আমি যে সেক্টরে কাজ করি আর্কিটেকচারাল ডিজাইন, যেহেতু আমি ডিপ্লোমাটা কমপ্লিট করছি আর্কিটেকচারে, তো এই ডিজাইনে এই সেক্টরে তখন ফাইবারে খুব কম মানুষই ছিল। এভাবে করে হচ্ছে আমার হচ্ছে কাজটা শুরু। বেশিরভাগই তো ফাইবারে শুধু ওয়েব ডিজাইনিং করে, গ্রাফিক ডিজাইনিং করে, ভিডিও এডিটিং করে, বেশিরভাগের কথা বলতেছি। সেখানে আপনি তো একটা ডিফারেন্ট টাইপ অফ, এক তো হচ্ছে কওমি মাদ্রাসা থেকে ফ্রিল্যান্সিং এ আসাই আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি না, সেটা একটা সাধুবাদ। তারপরে আরেকটা হচ্ছে কি, এমন একটা ইউনিক জায়গা যে জায়গায় তো খুব বেশি মানুষ ছিল না। রাইট, এটা আমি হচ্ছে ফাইবারে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভুল। আসলে ভুল বলতে কি, মানুষ যাদেরকে ফলো করতেছে এরা হয় কেউ ওয়েব ডিজাইন করতেছে, কেউ গ্রাফিক্স ডিজাইন করতেছে, কেউ ডিজিটাল মার্কেটিং করতেছে, কিন্তু এটার বাইরে মার্কেট প্লেসে যে আরও সেক্টর আছে এটা সম্পর্কে মানুষ জানে না। আমি দেখলাম ফাইবারে প্রায় 300-র উপরে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে, 300-র উপরে, কিন্তু আমরা যদি ধরি তো সব মিলে আমরা 10টা ক্যাটাগরিও জানি না। এবং আমার এই সেক্টর আর্কিটেকচারাল ডিজাইনে যে ফ্রিল্যান্সিং করা যায়, এটা আমি যখন লেখাপড়া করছি তখন হয়তো ওইভাবে ভাবতাম না, বা ভাবতাম বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের থেকেও যারা পড়াশোনা করে ফ্রিল্যান্সে তারাও অনেকে জানে না। হ্যাঁ, তারাও অনেকে জানে না। একটা ছেলে ইলেকট্রিক্যাল লেখাপড়া করতেছে বা ইলেকট্রনিক্স পড়তেছে বা মেকানিক্যাল পড়তেছে, সে যদি মার্কেট প্লেসে যায়, তার রিলেটেড সার্চ করে, লাইক কিচ্ছু না, সে যা সার্চ করলো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 100% সে গিগ পাবে এবং 100% সেখানে কাজ আছে, বাট সে এটা জানে না। একটা ছেলে মেকানিক্যাল লেখাপড়া করতেছে কিন্তু ফ্রিল্যান্সিং শিখতেছে গ্রাফিক্স ডিজাইনে, বাট সে যদি তার এই সেক্টরটা এখানে কাজে লাগাইতো, সেখান থেকে ভালো একটা আয় পেত। এবং সবচেয়ে বড় বিষয় যে সে যে সেক্টর লেখাপড়া করতেছে ওই সেক্টরে এখানে কাজ আছে। আমার ক্ষেত্রে আসলে আমি কখনো কল্পনাও করি না যে এখানে এরকম জিনিস হবে। এবং আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলি তখন লাইক ব্যাকয়ার্ড ডিজাইন যদি সার্চ করতাম, আমার পেজ 2টাও আসতো না। আর এখন আপনি সার্চ করলে 20টা পেজ আসবে, তার মানে এরপরে আরও আছে, কিন্তু ফাইবার 20টার পরে আর দেখায় না। সো আজকে যে ছেলেটা হয়তো মেকানিক্যালি পড়তেছে, সে আজকে সার্চ করুক, সে দেখবে যে তার প্রবলেম যেটা হবে যে একটু কষ্ট তো করতেই হবে। সে হয়তো তার লেখাপড়ার যে জিনিসটা শিখতেছে হুবহু সেই জিনিসটা মার্কেট প্লেসে পাবে না, যে এখান থেকে শিখলো আর বাস্তবে যে করে ফেললো। ঠিক আছে, জাস্ট তাকে ওই অনুযায়ী তৈরি করতে হবে। যেমন আমি যে সেক্টরে কাজ করি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপিং। আমাদের বাংলাদেশের ল্যান্ডস্কেপিংয়ের কাজ খুবই কম হয়। আমি যে সময় শিখছি আমাদেরও ল্যান্ডস্কেপিং সম্পর্কে ওইভাবে ধারণা দেওয়া হয় না, কারণ যেহেতু এই কাজটা আমাদের দেশে খুবই কম। যারা অনেক রিচ, দেখা যাচ্ছে গুলশান বর্ণিত, এরা হয়তো ঘরের কোণে বা কোথাও টুকটাক ল্যান্ডস্কেপিং করতেছে। কিন্তু এই জিনিসটা আমি যখন কাজ করলাম, আমি একটা মজার জিনিস শেয়ার করি। আমি ফাইবারে যখন প্রথম অর্ডার পেলাম, আমাকে একজন বলছে আমি গার্ডেনিং করব। এখন গার্ডেন মানে হচ্ছে বাগান। আমি তো অবাক যে বাগান করবে মানে
কি মানে গার্ডেনিং জিনিসটা কি, বাট গার্ডেনিং জিনিসটা সুন্দর করে ল্যান্ডস্কেপ ডিজাইন টোটাল জায়গাটাকে সাজানো, এই জিনিসটা আমি জানতাম না। সো আমার তখন এই জিনিসটা আমি স্টাডি করে আমার প্রিপেয়ার্ড হইতে হয়েছে। ঠিক একইভাবে যে ছেলেটা অন্য সেক্টর থেকে দেখা যাচ্ছে যে তার সেক্টর থেকে যখন সার্চ করবে, তার যেটা করতে হবে জাস্ট সার্চ মানে ওই অনুযায়ী তার নিজেকে প্রিপেয়ার করতে হবে, জাস্ট এতটুকু যদি সে করতে পারে তাহলে তার আলাদা করে সে পড়তেছে ইলেকট্রিক্যালে, তার আসলে দেখা যাচ্ছে যে শেখার প্রয়োজন নাই, গ্রাফিক ডিজাইন শেখার প্রয়োজন নাই, বা ডিজিটাল মার্কেটিং তার শেখার কোনো প্রয়োজন নাই। আপনার গল্পটাকে যদি একটু শুরু থেকে আসি ভাই, যে আপনি কওমি মাদ্রাসায় আপনার যাত্রাটা কবে কিভাবে শুরু হইলো, কত সালে, এবং সেখান থেকে আপনার হিফস কমপ্লিট করা, সেখান থেকে আপনার ডিপ্লোমা, সেখান থেকে আপনার ফ্রিল্যান্সিং, একটু যদি ধাপে ধাপে বলতেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার বাবা মা দুজনেই জেনারেল লেখাপড়া করছে। হয়তো তাদের ইচ্ছা ছিল যে তার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবে। আমরা 5 ভাই বোন, আমরা 3 ভাই হাফেজ। আমার ছোট ভাই আলেম, আমার বড় বোন ছোট বোন আলেমা, এবং বড় বোন সে হচ্ছে আলিম পাস করছে আলিয়া মাদ্রাসা থেকে। তো প্রথমেই হচ্ছে আমার পড়াশোনা শুরু হয় হচ্ছে আমাদের খুলনার দারুল উলুম মাদ্রাসা, অনেক নামকরা একটা মাদ্রাসা। এখানে নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় একটা মাদ্রাসা আছে নুরানি, এখানে জাস্ট ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। তো আমি এখানে ক্লাস 1 পর্যন্ত পড়ি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, যে কারণে আবার আমাদেরকে দেখা যাচ্ছে গ্রামে চলে যেতে হয়। গ্রামে চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমাদেরকে হিফজখানায় ভর্তি করে দেয়। পরবর্তীতে আবার গ্রামে বিভিন্ন ঝামেলার কারণে আমাদেরকে আবার শহরে নিয়ে আসে, খুলনাতে আবার নিয়ে আসে। খুলনাতে আমি লেখাপড়া করছি একটা মাদ্রাসায়, সেখানে আমি হিফজটা কমপ্লিট করি। হিফজ কমপ্লিট করে আমরা 2 ভাই, আমি এবং আমার বড় ভাই, আমরা জাস্ট 2 বছরের ছোটো বড়, আমরা একসাথে লেখাপড়া করছি। করার পরে স্বাভাবিকভাবে হিফজ করে আমি কওমি মাদ্রাসার লাইনে চলে যাই। ওইখানে 2 ক্লাস লেখাপড়া করতে করতে এই যে ইন দ্য মিন টাইম আমার যেসব মানে ফ্রেন্ড সার্কেল বলতে আমাদের বয়সে যেসব ভাই বোন ছিল আর কি, চাচাতো ভাই বোন বা মামাতো ভাই বোন, এরা সে সময় চলে গেছে ক্লাস 9-এ। কারণ কিরাতখানা, হিফজ, কওমি মাদ্রাসা প্রায় 7-8 বছরের একটা গ্যাপ। তো তখন হচ্ছে আমাদেরকে জেনারেল লাইনে আনে, জেনারেল লাইন বলতে আলিয়া মাদ্রাসায়। তখন আমরা শহরে থাকতাম, বাট আমাদের যে গ্রাম তেরোখাদা, সেখানে একটা মাদ্রাসা আছে ইখরি মাদ্রাসা, সেখানে ক্লাস 5-এ ভর্তি করিয়ে দেয়। এখন প্রবলেম যেটা যে আমাদের যে মানে বয়স বা আমাদের যে সাইজ, সে অনুযায়ী ক্লাসে আসলে মিল খাচ্ছে না। তখন আমার এক দুলাভাই আছে, উনি বলল যে আমার পিতামাতাকে বুদ্ধি দিল যে এরা তো আসলে মানে যখন 9-10-এ উঠবে তখন তো মানে দেখতে খারাপ লাগবে। মানে আপনার সহপাঠীরা আপনার থেকে বয়স অনেক ছোট। হ্যাঁ, রাইট, এই একটা প্রবলেম। এটা মনে হয় কওমি মাদ্রাসা থেকে যারা জেনারেলি আছে এটা সবাই আসলে ফেস করে। তো উনি আসলে চাচ্ছিল না এটা। তখন কি করলো, আমি তো পড়ছি ক্লাস 1 পর্যন্ত, আর আমার ভাই পড়ছে হচ্ছে ক্লাস 2 পর্যন্ত। আর বাংলাটা আমরা যে সময় অনলাইন পড়ছি তখন দেখা যাচ্ছে টুকটাক শিখছি, বাট আমাদের প্রবলেম ইংলিশ এবং ম্যাথের সমস্যা। তখন কি করলো, ডিরেক্ট ক্লাস 8-এ রেজিস্ট্রেশন করলো। আর তখন যে সিস্টেমটা ছিল যে আপনি যদি মানে রেজিস্ট্রেশন না করেন, মানে ক্লাস 8-এ ভর্তি হতে হলে আপনাকে পিএসসি সার্টিফিকেট লাগবে। তো এই জন্য 8 রেজিস্ট্রেশন করে ক্লাস 7-এ আমাদেরকে রাখলো। আমার মামা ছিল, যার কথা না বললেই নয়, উনি এখন খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার। উনি খুলনা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পেয়েছে, খুব ব্রিলিয়ান্ট। উনি আমাদেরকে টোটালি একদম সেই ক্লাস 1-এর নলেজ থেকে নিয়ে আমাদেরকে টেনে উঠাইছে। সে সময় তো 3টা পরীক্ষা ছিল, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক। আমরা প্রথম সাময়িক পরীক্ষা অ্যাটেন্ড করি নাই। আমাদের ওই ক্লাস 7-এ উঠে এই 2 ঘরের নামতা, 3 ঘরের নামতা, তারপরে হচ্ছে 5 টাকা দামের ওই ইংলিশের যে খাতা, কষিটানা খাতা, ওইটা কিনে আমাদেরকে শিখাইছে যে এ মাঝখানের ঘরে, বি নিচের ঘরে, সি মাঝখানের ঘরে। এগুলো মনে আছে, কারণ এগুলো খুব বেশি দিন আগের কথা না। এভাবে করে আমরা মোটামুটি উনি 3-4 মাসে যা পারছে করছে। করে ক্লাস 8-এ আমরা সে সময় জেডিসি জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে আমরা চলে আসি খুলনা আলিয়া মাদ্রাসায়। খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। ওইখানে আমরা 2016 সালে হচ্ছে এসএসসি দেই আমাদের। তো ফার্স্ট টাইম 2016-তে আপনার যে এক্সাম, মানে একটা তো রচনামূলক ছিল, একটা হচ্ছে সৃজনশীল, আমাদের আমরাই ফার্স্ট টাইম দিছি মাদ্রাসা বোর্ডে। তো ওইবার পুরো বাংলাদেশে রেজাল্ট প্রচুর খারাপ হয়, এবং খুলনা আলিয়া মাদ্রাসা বুঝতে পারছেন নামটা শুনলে, ওইখানে A+ পায় মাত্র 5 জন, কোনো গোল্ডেন নেই। আর খুলনা সিদ্দিকিয়ায় ওরকম খুবই কম। তো স্বভাবত আমার রেজাল্ট আসলে A+ আসে নাই। A+ না আসার কারণে আমি মানে এতটা ভেঙে পড়ি। আমার খুলনা
যে কলেজটা সিটি কলেজ, সেখানে গোল্ডেন A+টাকে অ্যাপ্লাই করতে পারবে না। আর আমার তো A+ই নেই, কোনো ভালো কলেজে হচ্ছে না। তখন আমার এক ভাই আছে, উনি বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো, ডিপ্লোমা অ্যাপ্লাই করো, ঠিক আছে। আর আমি ছোটোবেলা থেকেই হচ্ছে টেকনিক্যাল বিষয়ে খুব স্কিল্ড, এবং তারা এই যে আমি মোবাইল টোবাইল বা ইন্টারনেট সম্বন্ধে খুব ভালো জানতাম, এই কারণে তারা অনেক সময় আমাকে মজা করে PhD বলতো, কারণ এই বিষয় সম্পর্কে আমি ওদের চেয়ে একটু আগাইছিলাম। পরে আমি কিসে পড়বো তাহলে, কম্পিউটারে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার খুলনা পলিটেকনিক কম্পিউটারে হয়ে যাওয়ার পরে আমি তো খুশি। এরপরে আমি যখন ক্লাস অ্যাটেন্ড করতে গেলাম, আমার রোল নাই। কী ব্যাপার, রোল নাই কেন? পরে খোঁজ নিয়ে দেখা গেলো যে আমার মাইগ্রেশন হয়ে চলে আসছে ঢাকায়। আমি মাইগ্রেশন যে জিনিসটাকে বুঝতাম না। আর ঢাকায় আসার কারণে আমার যেহেতু আর্কিটেকচার, তো মাইগ্রেশন যখন হয়েছে আমার সেকেন্ড চয়েস ছিল হচ্ছে সব ঢাকা, তো এতে আর্কিটেকচার। তো আমি প্রথম 5টা ভালো করে পূরণ করছি, আর পরে 6 থেকে 10 বলছি কম্পিউটার অপারেটরে, ভাই আপনার যা মন চায় আপনি দেন। তো সিরিয়ালে এতে আর্কিটেকচার হয়ে আসে, ওইখানে আর্কিটেকচার পড়ে গেছে, ওইভাবে আমার মাইগ্রেশনটা এতে চলে আসছে। তারপরে তো মানে আমি আসবো না, আমি মানে আব্বারে বললাম যে আমি আবার SSC দেবো। তখন আমার ওই দুলাভাই বললো কি যে এই পর্যন্ত যত ছেলেপেলে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে এরা কেউ ভালো করে নাই, এরা অধিকাংশ রেজাল্ট খারাপ করছে, এই ভুলটা করিস না, চলে যা। আর খুলনা পলিটেকনিকের যে অধ্যক্ষ, সে বললো যে মানুষ ঢাকা পলিটেকনিক চান্স পায় না, তুমি চান্স পেয়ে তুমি এখানে যাবা না, মানে চলে যাও। আর ওইখানে যাওয়ার পরে তুমি 3rd ইয়ার কমপ্লিট করার পরে চাকরি পেয়ে যাবা। তারপরে 7 দিনের ভিতরে যদি আপনি অ্যাটেন্ড না করেন ক্লাসে, আপনার এই সিটটা বাতিল হয়ে ওইখানে ওয়েটিং লিস্ট থেকে 7 দিনের দিন আসতে হবে। ওই দিন খুলনাতে প্রচণ্ড বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি, মাঝে পর্যন্ত পানি। আমাদের বাড়িতে আমরা তখন আমাদের নিচতলা মানে ছিল না, তো আমাদের বাড়িতেও পানি উঠে গেছে। আমাদের বাসার থেকে লোকজন চলে গেছে, আমার নানা বাড়ি ছিল সেখানে। বিট কেস নিয়ে আমার আব্বা মাথায় করে নিয়ে আমি ওই ভেজা পানিতে চলে আসলাম খুলনা রয়্যালে। সেখানে এসে ড্রেস চেঞ্জ করে বাসে উঠলাম, উঠে ওই 7 দিনের দিন এসে আমি ফর্ম টর্ম জমা দিয়ে আমার ভর্তিটা ওই দিন ফাইনাল করলাম। এই তো শুরু হলো। এরপরে আপনার আমরা যে সময় ডিপ্লোমা কমপ্লিট করতেছি, তখন আমি যে সফটওয়্যারটা শিখছি সেটা হচ্ছে SketchUp। এই সফটওয়্যারটা এখনও বাংলাদেশের মানুষ খুব কম মানুষই শেখে, মেইনলি সবাই শিখে 3ds Max। তো আমাদের এক ম্যাম বলছিল যে তোমরা SketchUpটা শেখো। তো এটা ওই ম্যাম যে সেমিস্টারে বলছে, তার পরের সেমিস্টারে আমাদের একটা ম্যাম আছে রায়না ম্যাম, আমাদের যে 3Dর হাতে ঘড়ি সব ওনার কাছ থেকে হয়েছে। উনি ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট আর্কিটেকচারে, উনি আমাদেরকে শেখালো SketchUp শেখানোর পরে আমাদের যে সময় 7 সেমিস্টার কমপ্লিট হলো, আমরা 8 সেমিস্টারে যখন ইন্টার্নশিপ, তখন হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, কাজটা শিখবো, টুকটাক কাজবাজ পারি। আর আমি আমার এক ফ্রেন্ড মেরাজ, আমরা দুজন সবসময়ের জন্য টেকনিক্যাল মানে একাডেমিক লেখাপড়া তো করতাম, বাট টেকনিক্যাল বিষয়ে সবসময়ের জন্য অন্যদের থেকে আগাইছিলাম সবসময়ের জন্য। এবং দেখা যাচ্ছে যে আমরা সফটওয়্যার নিয়ে করতেছি, অনেক ছেলেপেলে একটু বলতো যে আর এইসব শেখার দরকার কি, সব ইন্টার্নশিপ সময় শিখে যাবা। বাট আমরা শুনতাম না, আমরা কাজ করতাম। ম্যামও আমাদেরকে খুব হেল্পফুল ছিল, আমাদেরকে শেখাই দিত। আমরা SketchUpটা ওই সময় শিখলাম। সাধারণত যেটা দেখা যায় যে লেখাপড়া করার সময় আসলে ওই অ্যাসাইনমেন্ট জমা, তারপরে হচ্ছে পরীক্ষায় পাস, এগুলো আমাদের টেকনিক্যাল মানুষ ওইভাবে শিখতে চায় না, বাট এটা উচিত, যেটা আমার কাজে লাগছে। আমি যখন ইন্টার্নশিপ করলাম 1 মাস করার পরে সরকার দিয়ে দিল যে সব প্রতিষ্ঠান বন্ধ, বাড়ি চলে যেতে হবে। কী করার, অটোকাট শিখতেছি, চলে গেলাম খুলনায়। এখন এই যে SketchUp শিখলাম, আমি বললাম যে তাহলে এক কাজ করি। আমার যে ধারণাটা ছিল যে ফাইবারে আসলে বা ফ্রিল্যান্সিংয়ে এই 2D কাজ করব, ফ্লোর প্ল্যান করব, কারণ আমাদের শিখাইছি তো এই। বাট এটার বাইরে যে বিশাল একটা $multi-trillion যে একটা সেক্টর আছে, এগুলো সম্পর্কে আমি জানতামই না। তারপরে দেখা যাচ্ছে যে SketchUp সম্পর্কে আমি যে কাজটা করলাম, যে আমি যে মানে স্কিল, আমি যে কাজটা দিতে হবে আমাকে, তো মানে একটা মানুষ টাকা দিয়ে আমার কাছ থেকে একটা জিনিস নেবে, নিশ্চয় তার একটা ভ্যালু আছে। তো আমি যে কাজটা পারি এটা স্বর্ণ ছাড়া কাজ, এর কোনো ভ্যালু নাই। তো আমার এই কাজটাকে ভ্যালুতে পরিণত করতে আমাকে একটা ফিনিশিংয়ে চাইতে হবে। আমি একটা চ্যানেল ধরলাম, সেই চ্যানেলে 40টা ভিডিও ছিল লুমিয়নের উপরে। তো SketchUp হচ্ছে একটা মডেলিং সফটওয়্যার, আর লুমিয়ন হচ্ছে একটা রেন্ডারিং সফটওয়্যার। তো আমি SketchUp মোটামুটি পারি, বাট রেন্ডারিং পারি না। আমার তখন ছোট্ট একটা ল্যাপটপ ছিল, গ্রাফিক্স কার্ড ছিল 2 GB। তো আমি দেখলাম যে 40টা ভিডিও, তাহলে আমি টানা 40টা ভিডিও কমপ্লিট করব, কোনো তাকাতে গিয়ে না, কিচ্ছু নাই, এনি হাউ। তো প্রথম 1-2টা হচ্ছে আমি করলাম,
করার পরে দেখি হয়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করলাম তাহলে এক কাজ করি, আমি 40 নম্বর ভিডিও থেকে শুরু করি। আমার জানি কষ্ট হবে, তাহলে আমার 40টা পর্যন্ত যাওয়া লাগবে না। আমি যদি 40 থেকে নিয়ে 30 মানে 30 থেকে 40 যদি করি, তাহলে আগের 30টা আমার কমপ্লিট হয়ে যাবে। সেইভাবে করে শুরু করে মোটামুটি আমার রেন্ডার মানে মোটামুটি একটা আয়ত্ত চলে আসছে। তখন আমি আর আমার বন্ধু আমরা দুজন একসাথে মানে অ্যাকাউন্ট খুলে চেষ্টা করতেছি। আমার বন্ধু প্রথম অর্ডার পায়। অর্ডার পরে তো আমার একটু মন টন খারাপ এই জন্য যে টেকনিক্যাল বিষয়ে আমি এত স্কিল্ড, আমার কোনো অর্ডার আসতেছে না। তো এটা একটা বিষয় যে আপনি সবসময়ের জন্য পারলেই যে আপনার আসবে, মানে ভাগ্য যে একটা জিনিস এটা আপনাকে মেনে নিতেই হবে। আপনি খুব এক্সপার্ট, আপনার যে সবসময় আসবে বিষয়টা এমন না। পরে আমার ফ্রেন্ড একটা হেল্প করলো, তখন ফাইবারে যেটা করা যেত যে মানে এখনও করা যায়, বাট এটা আসলে ফাইবার খুব স্ট্রংলি দেখে, যেমন রিভিউ ম্যানিপুলেশন, যেটা যে আপনি রিভিউ কিনলেন, তো কেনার মতো আমাকে বললো তাহলে এক কাজ করে আমি তোকে একটা $5 অর্ডার দিই, তোর আইডিতে বর্তমানে তো কোনো রিভিউ নেই, যখনই দেখা যাচ্ছে তোকে আমি অর্ডার দিব, একটা রিভিউ দিব, তখন সাথে সাথে ফিল্টার হয়ে তোর আইডি সবার উপরে চলে যাবে। ও যে একটা আমাকে অর্ডার দিল, ব্যাস এই হচ্ছে আমার শুরু। আমি প্রথম $5 কাজ করি, তারপরে কাজ করি $22, এই দুইটা মনে আছে। এরপরে এই যে আমার শুরু হলো আলহামদুলিল্লাহ। ওইখান থেকে আমি টপ রেটেড ব্যাচ পাই। আমার যখনই $20,000 আর্নিং হয়, সাধারণত যেটা হয় যে যেহেতু এই সেক্টর মানুষ কম, আমি অন্য সেক্টর কথা বলছি, যে আমাদের প্রবলেম যেটা যে আমরা আসলে দেখতেছি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, যে কারণে আমরা ওইগুলোকে আমাদের সামনে এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তো সবাই দেখতেছি যে সবার $20,000 আর্নিং হয়ে গেল, কেউ টপ রেটেড পায় না। তো আমি এর ভিতরে লেভেল 2 সেলার হয়েছি। যে মাসে আমার $20,000 আর্নিং হয়েছে, তার পরের মাসে প্রতি মাসে 15 তারিখ দুপুর 2টার দিকে লেভেলগুলো দেয়। বাট 16 তারিখ হঠাৎ করে আমি কাজ করতেছি, একটা নোটিফিকেশান আসছে, কী ব্যাপার, আমি টপ রেটেড সেলার। এটা তো আমি মানে আমি ভাবতেই পারতেছি না যে টপ রেটেড সেলার। এটা ফাইবারে বিশেষ করে টপ রেটেডটা খুব মানে খুব বিশাল ব্যাপার। যদিও আপওয়ার্কে এটা খুব একটা না, আপওয়ার্কে টপ রেটেড প্লাস যেটা, ওইটা একটা বিরাট ব্যাপার। তারপরে হচ্ছে আমি টপ রেটেড ব্যাচ পাওয়ার পরে আমাকে ফাইবার থেকে একটা হচ্ছে ইভেন্টে ডাকা হয়। ওই ইভেন্টে মূলত আমি ছিলাম না, ছিল আর একজন। সেই ছেলেটা খুব ভালো কাজ করতেছে বাংলাদেশে আর্কিটেকচারাল ডিজাইনে। তো এই সেক্টরে আমাকে মানে সে চট্টগ্রাম থেকে আমাকে ডাক দেয়। তারপরে আমি সেই ইভেন্টে যাই। ওই ইভেন্টে যে তো আমার মাথা নষ্ট। ওইখানে যে দেখলাম যে এক একজন মানুষ, সে যা শুধু ফ্রিল্যান্সিং কাজ নিয়ে 300-400 এমপ্লয়ি কন্ট্রোল করতেছে। বাংলাদেশের কাজ টুকটাক করে, বাট মেইনলি তার কাজগুলো হচ্ছে বাইরের। আমি তো এইগুলো দেখে মানে জাস্ট শকড যে ফ্রিল্যান্সিং এইগুলো করা যায়। তো আমি ওইখানে যে আসলে আমার আইডিয়াটা জেনারেট হলো যে না, আসলে আমি যেটা কাজ করতেছি এটা শুধুমাত্র যে আমার এই কাজটা শেষ করেই আমাকে কোনো একটা ফার্মে ঢুকতে হবে, বিষয়টা এমন না। আমি চাইলে আমার কাজটাকেই আস্তে আস্তে একটা ম্যাসিভ পর্যায়ে বা একটা প্রতিষ্ঠান পর্যায়ে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে তখন থেকে আমার একটা আইডিয়া হলো। তারপরে আপনি আমেরিকার ক্লায়েন্টদেরকে সাপোর্ট করে কিভাবে শুরু করলেন? আচ্ছা, এইটা হচ্ছে একটা ইন্টারেস্ট, মানে আউটসাইডে যে কাজগুলো করি। আমি 2022 সালে আমার আম্মাকে নিয়ে হজে যাই, উমরা করতে যাই। তো আমি যে টপ রেটেড ব্যাচটা পাই, আমি তখন টপ রেটেড ব্যাচটা তখনই আবার হারানোর কারণটা হচ্ছে টপ রেটেড ব্যাচ পাওয়ার পরে যেটা হলো, আমি এটা জানতাম না, আপনি যদি কখনো একটা লেভেল থেকে আপনাকে ডিমোশন দেয়, আপনাকে কোনো ফল্ট থাকতে হবে। লাইক আপনার হয়তো রেটিং কমে গেছে, মানে ফিজিক্যাল ফল্ট, মানে আপনাকে কোনো একটা দোষ। কিন্তু টপ রেটেড ব্যাচ এনি টাইম ফল করতে পারে, এর জন্য কোনো দোষ দরকার না। ওরা মনে করলে আপনাকে সেই লেভেল থেকে ডাউন করে দেবে। তো ওই সময়টাই দেখা যাচ্ছে যে আমি আসলে ওইভাবে কাজ করতে পারি না। আমি সিঙ্গেল মানুষ, দেখা যাচ্ছে ক্লায়েন্টদের ওইভাবে স্বাভাবিকভাবে যে প্রায় 20 দিন আগে পরে মিলায় 1 মাসের ভিতরে টোটালি ডিটাচ ছিলাম। তো তখনই তারপরে মাসে হচ্ছে আমার ফল করে। তো ওই সময় আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিছিল, তো আমি কাজ নিব না, বাট ডাইরেক্ট আসলে বলা যায় না যে আমি কাজ নিব না, বা অনেকেই বলে না এটা সাধারণত। কেন বলে না তা আমি জানি, আমি এভাবে বলি না। তো যেটা করি, যখন কাজ নিব না তখন বাজেট আমি অনেক বেশি চাই। তো ওই ক্লায়েন্ট আসার পরে আমি ওকে বললাম যে আমার তোমার কাজের জন্য $400 লাগবে। আমি সাধারণত $400 কাজ করি না। তো ও বলছে আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই, তুমি কাজ করো। মানে কী করি, আমি তখন কী করলাম, কাজটা নিয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমরা একসাথে লেখাপড়া করছি। আমি তাকে বললাম যে এক কাজ করো, তুমি এই কাজগুলো করো। আমি তাকে সব দিয়ে দিলাম। তো ও কাজ করে দিচ্ছে। আমি যখন ফ্রি টাইম থাকি, ওই সময় ইবাদত বন্দিতে কাটাইছি, ফ্রি টাইমে আমি দেখা যাচ্ছে ওর কাজগুলো নিয়ে ক্লায়েন্টকে দিচ্ছি, এভাবে করে করে তো এর মধ্যে ওই বিভিন্ন কনভারসেশনে ওর কোম্পানির নামটা উল্লেখ করে যে এটা হচ্ছে আমার কোম্পানি।
তো আমি তারপরে হচ্ছে বাইরে যখন দেশে আসি অনেক দিন পরে আমি ভাবতেছি আচ্ছা ওই ক্লায়েন্টটা তো একটা কোম্পানির নাম বলছিল, আমি এক কাজ করি ওইটা লেগে সার্চ করে স্বাভাবিকভাবে ওর ওয়েবসাইট পাইছি, ওর মেইল পাইছি। মেইল পাওয়ার পরে আমি ওকে হচ্ছে মেইল করছি, সাথে ওই ইমেজগুলো অ্যাটাচ করছি যে আমি তো তোমার এই কাজগুলো করছি, তোমার এখন কাজ দরকার কিনা। ও আমাকে রিপ্লাই করার পরে আমি বাহ তাহলে তো এটা কাজ করে, যে আমি যদি কোনো ক্লায়েন্টকে মানে কোনোভাবে যে কোনো মাধ্যমে আমি যদি তাকে কনভিন্স করতে পারি তাহলে সে কাজ করবে, মানে তাদের কাজ দরকার, তাদের যেটা ক্ষুধা আছে এটা আমি বুঝছি। তারপরে হচ্ছে ওর সাথে আমার কাজ শুরু, ডাইরেক্ট অফলাইনে কাজ করছি, বাট এরকম একটা প্রফেশনাল যার একটা কোম্পানি আছে এটা হচ্ছে ফার্স্ট টাইম। এরপর থেকেই হচ্ছে আমি এখন প্রচুর হচ্ছে ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে কথা বলে বেশি, কারণ সময়টা কম লাগে। এবং মার্কেট প্লেস থেকে যেহেতু আমি এখন সিঙ্গেল মানুষ, আমার সাথে একজন আছে, বাট তারপরও এটা সিঙ্গেলই বলা যায়, আমি ওকে ইজিলি ম্যানেজ করতে পারবো। যখন দেখা যাচ্ছে আমার 10 জন হয়ে যাবে, ইনকেস আমার আইডিটা কোনো কারণে ভুল মানুষের হতেই পারে, আমার আইডিটা নষ্ট করে দিল, তখন আমার এই 10 জন মানুষ আমার উপর ডিপেন্ডেন্ট, আমি কীভাবে চলবো। এরপর থেকে হচ্ছে আমি আউটসাইডে মেইনলি চেষ্টা করতেছি। তো ওই ক্লায়েন্টের সাথে $400 ফিক্সড হয়েছে, এই $400 চলতেই আছে, প্রতি কাজে $400। এবং সে কখনো বলে না যে তুমি $1 কম নাও। তার মানে এটাই দাঁড়ায় যে সে অনেক ভালো রেটে পাচ্ছে, কখনো বলে না যে আমাকে। এবং দেখা যাচ্ছে আমি কাজ করে আমি যখন দেখা যাচ্ছে সাথে পেমেন্ট নিই না, $2-3,000 হয়, আমি ওকে পেমেন্ট পাঠাতে বলি যে আমাকে পেমেন্ট দিয়ে দাও, সাথে পেমেন্ট দিয়ে দেয়। এরপরে লিঙ্কডইনে চেষ্টা করলাম, লিঙ্কডইনে এরকম আমি রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছি। একদিন আমাকে একজন নক দিছে, বলে যে তোমার সাথে একটা মিটিং ফিক্স করি। ওকে, তারপরে বললো যে স্বাভাবিকভাবেই মানে আমার তো একটা আছে, বললাম যে আমার প্রতি কাজে $200 লাগবে, সাথে রাজি, কোনো কথা নেই। মানে আমি তখন বুঝলাম যে ওরা যে বাজেটটা আমাকে দিচ্ছে এটা খুবই কম, মানে এর নিচে ওরা কল্পনাও করতে পারে না। তো এখন হচ্ছে ওই জিনিসগুলো ট্রাই করতেছি। হ্যাঁ রাইট, দাম বাড়ানো। রিসেন্টলি আমি একটা জিনিস শেয়ার করি, আপওয়ার্কে একটা ক্লায়েন্ট, সেটা এখন চলতেছে, সে আমাকে সব দিছে, আমি বললাম $650, তাতেও রাজি, কোনো কথা বলে না। মানে এটা আসলে ওরা অনেক কম প্রাইসে পাচ্ছে। বাট এখানে দাম বাড়ানো উচিত বলতে কি ভাইয়া, এখানে আসলে আমি তো স্যাটিসফাইড হচ্ছে। আমি এবার চিন্তা করি যে আমি ওকে বাজেট বেশি বললাম, অন্য একজন অনেক কম বলতেছে, তাহলে তো আমার কাছ থেকে মার্কেট প্লেস আপনি আমার থেকে অবশ্যই ভালো জানেন, আমি তো ফ্রিল্যান্সার না, আমি এমনি বললাম। মার্কেট প্লেস বাদেও বাইরে আমি বিষয়টা হচ্ছে, ও যেহেতু আমাকে রিচ করছে, তার মানে ও আরেকজনকে রিচ করতে পারে। সো আমি যদি স্যাটিসফাইড হই, চেষ্টা করি ভালো বাজেট বলার জন্য, ওকে আর দরকার নেই, চলতে থাকুক, এভাবে করে হচ্ছে বাইরে কাজগুলো। এখন গড়ে মাসে কীরকম ইনকাম হয়? গড়ে মাসে আসলে ফ্রিল্যান্সারদের ইনকামটা একদম যদি ইয়ারলি বলা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। বাট আমি যদি টোটাল ইয়ারলিটা করে বলি, প্রতি মাসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 2 লাখ ক্রস করে, বছরে 25 লাখের বেশি। হ্যাঁ, এটা একটা অসাধারণ বিষয়। কোন জায়গা থেকে যে বাংলাদেশের ধরেন এই যে মসজিদ বা মাদ্রাসা কেন্দ্রিক কমই একটা বিশাল পপুলেশন সংখ্যায়, এদের তো অনেকেই আসলে হতদরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত একটা জীবনযাপন করে, এবং অনেকেই মসজিদ মাদ্রাসাগুলোতে আসলে যথেষ্ট সম্মানই দেওয়া হয় না, সম্মানই দেওয়া হয় না বর্তমান বাস্তবতায়। এবং অনেকে তো আসলে ক্ষতি হইতেও পারে না, মানে মাওলানা তো সংখ্যাটা অনেক বড়, হাফেজ মাওলানার সংখ্যা যদি চিন্তা করেন অনেক বড়। তো এবং এদের একটা বড় অংশ আসলে যেটাকে বলে হচ্ছে কি যে ইকোনমিতে কন্ট্রিবিউট করলে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি যে তখন তো সে তার যে মতাদর্শ, সেই মতাদর্শকে সে মেইন স্ট্রিমে আনতে পারবে। আজকে অনেক ক্ষেত্রে সে মসজিদ কমিটির চাকরি করে একরকম বলতে গেলে, কিন্তু যদি তার আজকে একটা ভালো আর্নিং থাকতো, সে কি মসজিদ কমিটির চাকরি করতো না? তার কথা মসজিদ কমিটি শুনতো, তার কথা এলাকার মানুষ শুনতো, এলাকার মানুষ তার মধ্যে হইতে চাইতো যে দেখো উনি ইমাম সাহেব, আবার পাশাপাশি ওনার একটা হালাল ইনকাম আছে, তখন মানুষজন তাকে অন্যভাবে সম্মান করতো, সে যদি ইভেন খুব কম সময়েও কাজ করতো। তো সেই জায়গাটাতে এই যে আপনি যেটা করছেন, এটা খুবই অসাধারণ একটা বিষয়। এটা একটা নতুন দিগন্ত শুরু করতে পারে যে কওমিদের মধ্যে যদি একটা কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের যদি 10%ও আপনার মতো ফ্রিল্যান্সিংয়ে চলে আসে এবং এরকম আয় করে, তাহলে আমি তো বিশ্বাস করি কওমি মাদ্রাসার ওভারঅল যে কি বলবো যে ইকোসিস্টেম এবং তাদের যে সম্মান এবং সম্মানী মানুষ যেভাবে তাদেরকে দেখে, সেই বিষয়টা অনেক ডিফারেন্ট হয়ে যাবে, এবং যেটা হওয়াটা পুরো সমাজের জন্য, স্পেশালি ইসলামের প্রচার প্রসারের জন্য খুবই দরকার। রাইট। এখানে আসলে বিষয়টা হচ্ছে কি যে এখানে একটা মানে যেমন একটা ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তো তার যে টার্গেট থাকে যে আমি এটা কমপ্লিট করে আমি একটা জব করব।
একটা ছেলে ডাক্তারি পড়তেছে, তার যে টার্গেট থাকে যে আমি এখানে কমপ্লিট করে আমি একটা ডাক্তার হবো বা যাই হোক, কমি মাদ্রাসার ছেলেদের আমি যেহেতু পড়ছি আমি জানি এদের অধিকাংশর যে টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে আমি এটা পাশ করে কোনো একটা মাদ্রাসার খিদমত করব, বা আমি এটা পাশ করে কোনো একটা মসজিদের ইমাম হব। তো আমার মনে হয় এই যে বিষয়টা যে আমি লেখাপড়া শিখে যে আমাকে ওই কাজটাই করতে হবে, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যেমন এবার ঈদের সময় আমার ভাই যেহেতু কেবলই ফারেক হয়েছে, ওরা ফারেক বলে যারা মৌলানা কমপ্লিট করে, আর আব্বা বলতেছে এই তুই মাদ্রাসায় কেন খেদমত করিস না। আমি বলছি মাদ্রাসায় কেন খেদমত করবে, এটা ছোট সেটা বলতেছি না, বাট সবাই কেন মাদ্রাসায় খেদমত করবে। দারুল মাদ্রাসা থেকে মাদ্রাসার কত খেদমত দরকার। হ্যাঁ রাইট, দারুল মাদ্রাসা থেকে যেসব ছেলেপেলে বের হয়েছে ওদেরকে যারা পড়াইছে ও কি তার চেয়ে বেশি এক্সপার্ট, ও কি সেখানে যেতে পারবে, আর বেতন কত। সো নট নেসেসারি যে আমি মৌলানা হলাম আর সাথে সাথে আমাকে সেই কাজটাই করতে হবে। আপনি ইন দ্য মিনটাইম বিভিন্ন স্কিল অর্জন করতে পারেন, যে এটা শেষ করে আপনি ওই সেক্টরে কাজ করেন। আপনি মৌলানা হয়ে বা ফারেক হয়ে আপনাকে যে ওরা বলে কিতাবের ইস্তেদাত, কিতাবের ইস্তেদাত বলছে দেখা যাচ্ছে যে যারা বক্তা এরা কিন্তু কিতাব পড়াতে পারবে না, এটা জানেন কি না। কিতাবের ইস্তেদাত আলাদা জিনিস, এটা সবাই পড়াতে পারে না। তো আপনি যদি মাদ্রাসায় চাকরি করতে চান আপনাকে সেই কিতাবের ইস্তেদাত লাগবে, অথবা আপনাকে বক্তা হইতে হবে। বক্তাটা হচ্ছে তা অনেক জানে, অনেক কিছু জানে, বাট যদি পড়াইতে হয় তাকে কিতাব। বক্তা বলতে দায়ী বোঝানো হচ্ছে? দায়ী বলতে আমি রেগুলার যারা ওয়াজ টস করে এদেরকে বলতেছি, হ্যাঁ। কিন্তু আপনি যদি শিক্ষা দিতে চান, কমি মাদ্রাসার শিক্ষা সিস্টেম টোটালি আলাদা, আমার জেনারেল থেকে টোটালি আলাদা। ওদের কোনো সিলেবাস না, ওদের সিলেবাস হচ্ছে A to Z, টোটাল পড়তে হবে, কোনো নাই, কোনো নির্দিষ্ট প্রশ্ন নাই যে গত বোর্ডের প্রশ্ন পড়লাম বাইরে গেল, এরকম নাই। তো এইটার জন্য তাদের আলাদা একটা স্কিল, মানে কিতাবের উপরে ভালো লাগে। তো ওরা যে এই কাজটা করছে, ওরা চিন্তা করে যে আমি এটা কমপ্লিট করে আমি হচ্ছে একটা খেদমত করবো বা ইমাম হব, এটা হচ্ছে এই প্রবলেমটা। এবং এটার জন্য আমার মনে হয় আমি মাঝে মাঝে ভাবি যে ওরা, আমি তো কমিউনিটিতে পড়ছি যে একটা ট্রেনিং ওদের দেওয়ার দরকার, বা একটা ট্রেনিং প্রয়োজন, যে আমার এই ছেলেটা সে কমিউনিটিতে লেখাপড়া করছে, মানে এর কাছ থেকে আর কোনো হারাম কাজ হবে না, এ যে সেক্টরে যাবে সেই সেক্টরটাকেই সম্পূর্ণ যদি খারাপও থাকে একদম পরিশুদ্ধ করে ফেলবে। বাট ওকে সেই ট্রেনিংটা দিয়ে সেই জায়গাটা আসলে নেওয়ার দরকার। কমিউনিটির ছেলেপেলেরা যদি আমাদের এই অর্থনীতিতে কন্ট্রিবিউট করে, আমাদের অর্থনীতি টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনার কাছে কখনো মনে হয় না যে এখানে মানে তিনটা জিনিস যা আমার আপনার কাছে জানার, যে আপনি যেহেতু কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন, যে এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে দিনের শেষে কওমি মাদ্রাসার ছেলেদের যে পুরো পড়াশোনাটা এটা হচ্ছে গিয়ে শিক্ষক বানানোর পড়াশোনা, ওয়াজের বক্তা হওয়ার পড়াশোনা। কিন্তু আসলে আমাদের ডিমান্ড সাপ্লাই যদি চিন্তা করেন, আমাদের আসলে কী পরিমাণ সরাসরি শিক্ষক দরকার। এটা সমাজে তো অনেক কিছু দরকার, তাই না? সমাজের নাপিত দরকার, সমাজের ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, লয়ার দরকার, সমাজের অ্যাডমিনিস্ট্রেটর দরকার, সমাজের মাওলানা দরকার, ইমাম দরকার। কিন্তু এটা কওমি মাদ্রাসায় যে পরিমাণ পপুলেশন, তাদের প্রত্যেকেই যদি শিক্ষক হওয়ার চেষ্টা করে, এটা কি আসলেই মানে ওই পরিমাণ শিক্ষকের জায়গা কি আছে কি না? ইম্পসিবল। আচ্ছা, আর সবাই তো শিক্ষক হওয়ার ম্যাটেরিয়ালও না। ধরেন একটা ইউনিভার্সিটিতে যতজন ভর্তি হয়, ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো ইউনিভার্সিটি হোক, তাদের সবাই কি ফ্যাকাল্টি হয়? এটা প্রশ্নই আসে না। আইবিএতে যতজন ঢুকে বা সবাই কি ফ্যাকাল্টি হবে? শুধু ফ্যাকাল্টি হবে না, কিন্তু টোটাল পড়াশোনাটার সিস্টেমটা হচ্ছে ফ্যাকাল্টি বানানোর, শিক্ষক বানানোর পদ্ধতি। আচ্ছা, তাহলে বাকিরা কি করবে? এটা একটা বিরাট প্রশ্ন। কিন্তু বাকিদেরকে আবার যেটা বোঝানো সেটা হচ্ছে তুমি যদি দুনিয়ামুখী কাজকর্ম করো তাহলে তুমি অনেক বিপথে চলে যেতেছো, তাহলে তুমি মসজিদেরই খেদমত করো। কিন্তু মসজিদের খেদমত করার জন্য যে পরিমাণ লোক দরকার থেকে বেশি, এটা তো মানে মিলতেছে না। দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে জাকাত দেওয়া বেশি ভালো না জাকাত নেওয়া বেশি ভালো? কারণ এটা বিশাল একটা পপুলেশন কওমি মাদ্রাসা, তারা আসলে জাকাত নেওয়াকে স্বাভাবিক মনে করে। অবশ্যই একটা অংশের জন্য সেটা স্বাভাবিক, কিন্তু কওমি মাদ্রাসা তো এরকমও মানুষ তৈরি করা খুবই দরকার যারা জাকাত দিবে। কারণ কওমি মাদ্রাসা যদি ব্যাপারটা এরকম হয়ে যায় এখান থেকে যারা পাশ করে তারা জাকাত নেওয়ার যোগ্য, এটাই তাদের স্ট্যাটাস, তাহলে গ্রেটার সোসাইটিতে এটার মেসেজটা কি? এরা ভালনারেবল, এরা অসহায়, এরা মানে কি বলবো, এরা মানে জাকাত নিবে। এটা কিন্তু একটা বৃহত্তর, এটার একটা মানে মেসেজ আছে যে ওরা জাকাত নেয়, ওরা জাকাত দেয় না। এখন কওমি মাদ্রাসা যদি 20% জাকাত নেয় আর 20% জাকাত দেয়, তখনই কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে যায়। কারণ তখন তাদের যে ভয়েস, তাদের কথা, তাদের যে সমাজের মূল্যায়ন, সেই মূল্যায়নটা ডিফারেন্ট। কারণটা হচ্ছে যে ওরা জাকাত একটা অংশ জাকাত নেয়, বাট একটা বড় অংশ জাকাত দেয় এবং অনেক মানে জাকাত দেওয়ার মতো সক্ষমতা, যোগ্যতা তাদের আছে। তখনই কিন্তু তাদের মনে করেন যে তাদের যে মানে নিজের পায়ে দাঁড়ানোর যে বিষয়টা এবং
সমাজে যে মেসেজটা যে ইমামের মতো হও, কারণ ওই ব্যাপারটা কিন্তু চলে আসে। সো এই জায়গাগুলো আপনার কিছু কি মনে হয়? আচ্ছা, এখানে আপনি যে প্রথমে যে বিষয়টা বললেন যে পরিমাণ পড়তেছে, যেমন একটা ছেলে সে সিভিলে পড়তেছে, সিভিলে পড়ার পরে সে কী কাজ করতে পারে, সে কোনো একটা ফার্মে জয়েন করতে পারে। কিছু স্টুডেন্ট টিচার হবে, কিছু স্টুডেন্ট হয়তো হ্যাঁ এরকম। কিন্তু কমই হচ্ছে যে প্রবলেম সেটা হচ্ছে একটা ছেলে এক বছর 100 জন মানুষ ফারেক হলো। আপনি চিন্তা করেন 100 জন মানুষ কী করবে? হয় ইমাম, আর না হয় কোনো মাদ্রাসার শিক্ষক, এই বাদে আর যদি কারোর বাপের ব্যবসা বাণিজ্য থাকে সেটা করবে। কিন্তু দেখা যায় কি যে অধিকাংশ ক্ষেত্রে কমি মাদ্রাসার ছেলেপেলেরা দেখা যায় অধিকাংশ 50% উপরে তারা আসলে সেভাবে সচ্ছল ফ্যামিলি থেকে আসে না। তো এইখানে আসলে এদের ভাবা উচিত যে আমরা যে এতগুলা এই যে 100 জন বের হলাম দারুল মাদ্রাসা থেকে বা কোনো মাদ্রাসা থেকে 100 জন বের হচ্ছে, আমরা আসলে বের হয়ে করবোটা কি? আমাদের তো শুধুমাত্র একটা জেনারেল লাইন লেখাপড়া, সে বের হয়ে কেউ জবে যাচ্ছে, কেউ কনস্ট্রাকশন যাচ্ছে, কেউ টিচার হচ্ছে। বাট কমি মাদ্রাসা আপনি দেখেন কোনো লাইন নাই। ওকে হয় যদি ইমাম হইতে হবে, আর না হয় হচ্ছে চাকরি করতে হবে, আর না হয় নিজের কিছু করতে হবে। সো তাদের যে স্কিল যে সে যে অন্য কোনো সেক্টরে যাবে এটা কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি জাকাতের যে বিষয়টা বলেন, আমাদের একটা হুজুর বলতো যে আপনি দিচ্ছেন, যদি আপনি নেন আপনার হাত নিচু হতে থাকবে, আর আপনি দেন আপনার হাত এভাবে উঁচু হতে থাকবে। সো এই জিনিসটা ভাবা উচিত যে আমরা শুধু গ্রহণ করতেছি, আমরা ডাউনই যাচ্ছি। আমরা এইখান থেকে কবে হাতটা এরকম করবো, আমাদের এরকম করা উচিত। বর্তমানে যেটা হয়েছে সমাজ চালাবে কারা? যারা উপরের হাত, হ্যাঁ উপরের হাত, নিচের হাত তো সমাজ চালাবে না। সমস্যাটা হয়ে গেছে যে আমরা বলি যে ইমাম হচ্ছে নেতা, ঠিক আছে নেতা, কিন্তু আপনার কথার দাম যদি মানুষ দেয়, আপনাকে আগে অর্থনীতিটা ঠিক রাখতে হবে, মানে আপনার নিজে সচ্ছল হইতে হবে। আপনি খাইতে পারতেছেন না বা আপনার ঘরে খাবার নাই, আপনি কাকে উপদেশ দেবেন? কে আপনার উপদেশ শুনবে? এটা হয়ে গেছে সমস্যা। বাস্তবতা কি শুনতে যতই নোংরা লাগুক, কিন্তু এটা বর্তমান বাস্তবতা হচ্ছে যে আপনার বেতন দেয় সে আপনাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। রাইট, অ্যাবসলিউটলি। যে আপনাকে জাকাত দেয় দিনের শেষে সে কিছুটা হলেও আপনাকে নিয়ন্ত্রণ করে। এটা থিওরি এক জিনিস, বাট প্র্যাকটিক্যাল বাস্তবতাটা এটাই, তাই না? হ্যাঁ, আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা তো অবশ্যই আছে, আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু এই যে বিষয়টা বললেন যে মানে আপনি যদি কন্ট্রিবিউট করতে না পারেন, শ্রদ্ধা আছে ঠিক আছে, বাট আপনার কথা মানুষ শুনবে না। এটা খুবই সিম্পল। আপনি মানে এটা শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে না, আপনি বিভিন্ন কান্ট্রির দিকে তাকান, যে যত অর্থনীতি বেশি ভালো সে মোড়লগিরি করতেছে। ইভেন মানে আরেকটা বিষয় কি জানেন, যে ধরেন আপনি একজন ধার্মিক মানুষ, আমি কিছুটা মানে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি সাধ্য অনুযায়ী। এখন আমি মনে করেন উনি একজন বড় মাওলানা, উনি সারা জীবন কোনো অন্য কিছু দুনিয়াবি কাজ করার সময় উনি সারা জীবন কিতাব পড়ছেন, অনেক বড় জ্ঞানী মানুষ, মুফতি। আমি আর আপনি ওনাকে যখন জাকাত দিব, আমি সাথে সাথে ওনার জ্ঞানকে সম্মানও করব। কিন্তু ধরেন আমি আর আপনি নাই, যাদের কাছে টাকা আছে তারা ধার্মিক না, এবং যাদের কাছে কিতাব আছে তাদের কাছে কোনো টাকা নাই। তখন তারা যখন ওকে টাকা দিবে বেতন হিসেবে বা জাকাত হিসেবে বা ট্যাক্সে হোয়াট এভার টাকা দিবে, তখন সে কিন্তু ওকে ধিক্কারও দিবে, কারণ তার তো ইসলামের প্রতি সম্মানটা নাই। সো আমি এটা বুঝতে পারি যে কওমি মাদ্রাসার একটা প্রোডাকশন হবে এমন কিছু হাফেজ, মাওলানা, মুফতি যাদের পক্ষে আসলে হয়তো আয় করা সরাসরি সম্ভব না। বাট এট দ্য সেম টাইম যদি এই সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায় এবং আয় করে এমন কওমি মাদ্রাসার সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে কওমির যে মতাদর্শ সেটা সমাজে দাঁড়ায় থাকার তো কোনো কারণ নাই। কারণ ইমাম আবু হানিফাও রহিমাহুল্লাহ তো ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। এই জিনিসটা আসলে ভাবা উচিত। আর আরেকটা যে বিষয়টা বললেন যে কওমি মাদ্রাসার, এটা আসলে তাদের মানে শিক্ষা দীক্ষা তারা অনেক শিখে। যেমন তারা যদি আমরা যদি আমাদের পূর্বপুরুষদের থেকে এই যে ইমাম আবু হানিফার কথা, সে ব্যবসা করতেন। মানে আমি যে সেক্টরে কাজ করতেছি, আমি যে ইসলামের খেদমত করতেছি, এই খেদমত বাদে যে আমি অন্য কিছু করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? আমাদের যে সময় আলী মাদ্রাসায় হচ্ছে ভর্তি করায়, তখন আসলে অনেক তিক্ত অভিজ্ঞতা আমরা শিকার হয়েছি। আমার বাবা মা যেটা বললাম যে ওনারা জেনারেল লাইন লেখাপড়া করলে আলেমদের মধ্যে অনেক শ্রদ্ধা করতেন, যে কারণে আমাদের মাদ্রাসায় পড়েছে। তো আমাদের মাদ্রাসাটা আমাদের বাড়ির পাশেই ছিল, তাদেরকে সব সময়ের জন্য হুজুররা দেখা যাচ্ছে যে ভালো স্টুডেন্ট ছিলাম, এই জন্য দেখা যাচ্ছে যে পরামর্শ দিত, আপনার ছেলে হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাবে, হ্যান ত্যান হয়ে যাবে। আর আলিয়া মাদ্রাসার নাকি একটা খারাপ হিস্ট্রি আছে যে এটা নাকি কতজন খ্রিস্টানের প্রিন্সিপাল ছিল,
সেই আজেবাজে কথা হ্যাঁ আছে। এরকম। তো এইটা নিয়ে এই হয়ে যাবে তাই হয়ে যাবে। এবং আমি কিন্তু হাফেজ হয়েছি, তারাবি পড়াইছি 5 বছর। আমি যখন আলিয়া মাদ্রাসায় গেলাম আমার আর কোনো তারাবি হয় না। একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে গেলাম, আমার সব কিছু কমপ্লিট, ইন্টারভিউ নিয়ে আমাকে সিলেক্ট করছে। যখন শুনছে যে আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, ওইখানে একজন মুফতি ছিল, সে কমিটিকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে দিছে। মানে তারা যেটা মনে করে যে এই জিনিসটার থেকে এদের বের হয়ে আসতে হবে। আমি একটা খারাপ মানুষ, আমাকে ভালো করার জন্য তো উদ্যোগ নিতে হবে। আমি কোরআন শরীফ পড়ি, নিয়মিত লাউত করি, মাঝে মাঝে আমার মন চাই কি জানেন, যে আমি আবার 2 মাসের জন্য আমি হিফজখানায় যাই, যে হুজুরকে আবার পুরো 30 পারা শোনায় আসি, একে বলে তো শোনানো, কোরআন শরীফ শোনানো, এটা আমার মন চায়। কিন্তু এরকম কোনো একটা প্ল্যাটফর্ম নাই। কওমি মাদ্রাসায় এই যে একটা তাদের যে একটা বিতৃষ্ণা অন্য লাইনের প্রতি, অন্য কিতাবের প্রতি, অন্য বিদ্যার প্রতি, অন্য জ্ঞানের প্রতি, এটা থেকে এটার ক্ষতিকর দিকগুলা কি? ক্ষতিকর দিক অনেক, ক্ষতিকর দিক অনেক। এই যে যেমন দেখা যাচ্ছে কি, আপনি টাকনুর নিচে কাপড় পরতেছেন, নির্দ্বিধায় এটা হারাম, কিন্তু তারা এই হারামটাকে আসলে মানে এমনভাবে দেখতেছে যেন সে শেষ, একদম শেষ, মুসলমান না। আপনি দাড়ি কাটতেছেন, অবশ্যই এটা হারাম, বাট তারা এই জিনিসটাকে এমনভাবে দেখতেছে, আপনি একটা জিন্স প্যান্ট পরতেছেন, নির্দ্বিধায় এটা ইসলামিক ড্রেস না, কিন্তু তারা এই জিনিসটাকে এমনভাবে দেখতেছে যে ওকে ধরাই যাবে না। কিন্তু যে ব্যক্তিটা এই কাজ করতেছে তাকে তো উচিত ছিল যে জড়ায় ধরে যে ভাই তুমি এই কাজটা করো না। কিন্তু এই জিনিসটা আমি দেখি না, আমি আপাতত চোখে দেখি না। এবং দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলে সে যদি চায় যে আমি ঠিক আছে আমি আলেমও হব, পাশাপাশি জেনারেল লাইনে লেখাপড়া করব, এটা তাদের ভাষায় হারাম, এটা করা যাবে না। আমি দেখছি, এটা আমার এক্সপিরিয়েন্স, যে আমরা যখন আলিম মাদ্রাসায় পড়তেছি, এটা তো একটা মাদ্রাসা, হ্যাঁ সেখানে জেনারেল লাইন লেখাপড়া করে, বাট ওইখানে ওইভাবে দেখা যাচ্ছে যে কওমি মাদ্রাসায় টোটাল জিনিসটা একদম আবাসিক, সবসময় হুজুরা কন্ট্রোল করতেছে। আলিম মাদ্রাসায় একটা নির্দিষ্ট সকাল 9টা থেকে 3টা সে থাকতেছে, বাকি সময় সে মা বাবার কাছে থাকতেছে, ওইভাবে কন্ট্রোল নাই। কিছু ছেলে হয়তো জিন্স পড়তেছে। আর আলিম মাদ্রাসা থেকে ভালো ভালো আলেম বের হয় নাই, মিজানুর রহমান আজহারি, তারপরে মুফতি আমির হামজা, বড় বড় আলেম বের হয় না, হয়েছে তো। এবং দেখা যাবে কি যে তারা ইসলামের জন্য যে দায়টা হয়েছে, কওমি মাদ্রাসা আলেম অনেকেই হতে পারতেছে না। সো এই যে তারা যদি আপন না করে নেয়, এটা হচ্ছে এদের মানে কী বলবো, একটা সমস্যা বলতে খারাপ, মানে ভক্তির জায়গা থেকে সমস্যা বলতে খারাপ লাগতেছে, বাট এটা আসলে তাদের অনেক বড় একটা সমস্যা, যে কীভাবে আমরা সমাজ পরিবর্তন করবো। আমার যে ভাইটা এটা হচ্ছে, আমরা কীভাবে তাদেরকে কাফের বা তাদেরকে ফাসেক মনে না করে কীভাবে আগলাই নেব, এই জিনিসটা আমি খুব কম দেখি। বাট এখন আমি দেখতেছি কিছু পজিটিভ দিক, অনেকে কিন্তু এই বিষয়ে আগ্রহী হচ্ছে, যারা বুঝতেছে, যারা দেখা যাচ্ছে যে কওমি ভাষার পাশাপাশি জেনারেল লেখাপড়া করছে, তারা দেখতেছে না এই সব জায়গায় কাজ করা উচিত, অনেকে কাজ করতেছে, এটা একটা পজিটিভ দিক। আলহামদুলিল্লাহ। তা আপনার দেখা দেখি কওমি মাদ্রাসার আরও অনেক ছেলেমেয়ে উদ্বুদ্ধ হোক, এবং অবশ্যই তাদের থেকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমরা কওমি মাদ্রাসা থেকে আসুক, এটাই আমরা চাই। অ্যাট দ্য সেম টাইম কওমি মাদ্রাসার মানুষজন সমাজের বিভিন্ন সেক্টরে ছড়ায় পড়ে তাদের যে এক্সিলেন্স, হ্যাঁ, তাদের যে ক্ষমতা, কর্মদক্ষতা, সেটাকে ছড়ায় দেখেন কওমি মাদ্রাসা অনেক দিক থেকেই অনেক বেশি ডিসিপ্লিনড, অনেক বেশি মানে আদব কায়দা, অনেক দিক থেকে অনেক ভালো। আমি কওমি মাদ্রাসার ছাত্র না, বাট কওমি মাদ্রাসার প্রতি আমার অনেক সম্মান আছে, অবশ্যই আছে, কারণ তারা তো বাংলাদেশের ইমাম মাওলানা, তাদের থেকে আসতেছে। পাশাপাশি আমি মনে করি এই যে চিন্তার জায়গায় যে একটা নতুন দৃষ্টিকোণ, সেটাও দরকার আছে, যে আসলে আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা অংশ হোক শিক্ষক, আরেকটা অংশ পৃথিবীতে ছড়ায় পড়ুক, জমিনে ছড়ায় পড়ুক, এবং ছড়ায় পড়ে তারা ভালো কাজ করুক বিভিন্ন সেক্টরে, সেটা আমাদের জন্যই ভালো। তখন আমরা সমাজের মেইন স্ট্রিমে আমরা আরও অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের যে মতাদর্শ, আমাদের যে কথা, সেই কথার মূল্যায়ন অনেক বেশি হবে। রাইট। এখানে হচ্ছে আপনার এই যে কওমি মাদ্রাসার ছেলেপেলেরা দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে আমি দেখি যে এরা হেফজখানা কমপ্লিট করতেছে, করার পরে মানে এমন একটা রুলস যে হেফজ কমপ্লিট করে আপনাকে দাওরা পড়তে হবে, অথবা দেখা যাচ্ছে যে আপনি ওদের একটা সরে জামি, এর ভালো একটা কিতাব, এইটা পড়ার পরে আপনাকে মানে দাওরা পর্যন্ত শেষ করতে হবে। বাট ইসলামে মানে আমি ইসলামী জ্ঞান আমার চলার জন্য একটা ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু আমাকে যে দাওরা পর্যন্তই কমপ্লিট করতে হবে, বিষয়টা তো এমন না। যে ছেলেটা সরে জামি পড়ছে, সে যদি এই পর্যন্ত অফ রেখে জেনারেল লাইন লেখাপড়া করে,
এর কাছ থেকে এ তো ইসলামের ফান্ডামেন্টাল অনেক বিষয় জানছে, এর কাছ থেকে আপনি ঘুষ সুদের কাছ থেকে হবে না। এবং বর্তমান সরকার এই যে কওমি মাদ্রাসা ছেলেপেলে যারা ফারেক হচ্ছে এদেরকে সম্ভবত মাস্টার্সের সম্মান দিচ্ছে। যদি এই সার্টিফিকেটটা বাস্তবে অ্যাপ্লাই হয় এবং সরকারি বিভিন্ন সেক্টরে যদি এরা কাজ করতে পারে, তাহলে এর বিশাল একটা ফলাফল আমরা আসলে দেখতে পারবো। সো কওমি মাদ্রাসাদের আসলে এই টোটাল জনসংখ্যাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের অর্থনীতিতে, দেখা যাবে যে আমাদের যে প্রবলেম করাপশন এটা অনেক কমে যাচ্ছে। বাট সেই পজিশনগুলোতে যাইতে হবে। এখন সেই পজিশনে যাওয়ার জন্য তাকে তো মানে সেই লেভেলের একটা স্কিল অর্জন না করলে শুধুমাত্র আপনি মেশকাত পড়াতে পারেন বা বুখারী শরীফ পড়াতে পারেন, এইটা তো আপনাকে এই সেক্টরে মানে অর্থনীতি সেক্টরে কাজে লাগবে না। কিছু মানুষের অবশ্যই ওই কিতাবের যে মানে যে যে মানে প্রকৃত অর্থে জ্ঞানী হওয়া, যেমন ধরেন আমি যদি জিনিসটাকে অন্যভাবে চিন্তা করি যে এটা ইভেন কমই একজন খুব সিনিয়র শিক্ষক আমাকে বলছিল যে একজন সায়েন্টিস্ট তো অন্য কিছু করে না, একজন সায়েন্টিস্ট শুধু ওই কাজ নিয়েই থাকে, ওইটার জন্য তাকে সম্মান দেওয়া হয়, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, বিভিন্ন সেক্টর থেকে দেওয়া হয়। একইভাবে একটা মাদ্রাসার যে শিক্ষক তাকে ওই যে জ্ঞান, ওই যে জ্ঞানের যে চর্চা, ওই যে লাইব্রেরিতে থাকা এবং যে অল্প কিছু স্টুডেন্টদেরকে তৈরি করা, ওই জায়গাতেই তাকে থাকতে হবে। আমি এটাকে রেসপেক্ট করি। বা সেই সংখ্যাটা কত? এমনকি এটা সেই সংখ্যাটা কি 10 লাখ? যে 10 লাখ মানুষ মানে ওই মানে ওই জায়গাটা মানে ইসলামিক স্কলারশিপের মধ্যে একদম ডুবে থাকবে। ওই 10 লাখ মানুষ কোথায় কোথায় কোন কোন সেক্টরে কাজ মানে করতে পারতো, বা 10 লাখ মানুষকে আসলে ওই পর্যায় পর্যন্ত যাওয়ার মতো কি কেপেবল কিনা বা ক্যাপাবিলিটিস আছে কিনা। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আমি বুঝতে পারি অনেকে ডিসঅ্যাগ্রি করবে, অনেকে কমেন্ট সেকশনে মন খারাপ করবে, অনেকে বলবে অসম্মান করা হচ্ছে অনেক কিছু, কিন্তু আমি মনে করি যে আলোচনাটার মূল বিষয়টা হচ্ছে নতুন দৃষ্টিভঙ্গি। নট দ্যাট আমি সব কিছু ঠিক বলছি বা আপনি সব কিছু ঠিক বলছেন, বাট এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা, নতুনভাবে চিন্তা করা বা একটা যে কোনো একটা জায়গায় যে একটা সংস্কার, এইটা আবার আরেকটা সমস্যা আমি দেখছি কওমি মাদ্রাসার আমার যতটুকু ইন্টারাকশন যখনই হয়েছে, তারা সংস্কার শব্দটা শুনলেই মনে করে হচ্ছে গিয়ে ভাইরাস। সংস্কার শব্দটা শোনা মতো তারা মনে করে যে আমাদেরকে নষ্ট করতে আসছে। একটা কারণ আছে, কারণটা হচ্ছে কি যে আপনি যদি মানে অতীত ইতিহাস হচ্ছে ঘাটেন, যে দেখা যাচ্ছে তাদেরকে কোনো একটা ভালো কাজ করার মানে ভালো কিছু একটা করবে, ভালো কিছু একটা করবে, এইভাবে করে ওদের ভিতরে বিভিন্ন বিষ ঢুকানো হয়েছে। এই জন্য ওরা চিন্তা করে, লাইক আপনি যদি বলেন যে ঠিক আছে তোমরা এটা পড়তেছো সমস্যা নাই, জাস্ট সায়েন্সের কোনো একটা সাবজেক্ট অ্যাড করো, এই জিনিসটা ওরা কখনো অ্যাকসেপ্ট করবে না। কারণ ওদের বিশ্বাস যে যারা সায়েন্টিস্ট এরা নাস্তিক বা এরকম কিছু। সো সংস্কার এই জিনিসটা ওরা কখনোই নিতে পারে না, কারণ ওরা চিন্তা করে যে আমাদের মানে আগেও এইভাবে করে, যেমন এই যে আপনার আলিয়া মাদ্রাসার কথা বলি, প্রথমে আলিয়া মাদ্রাসাতে কিন্তু উর্দু, তারপর হচ্ছে এইসব সাবজেক্ট ছিল, এগুলো মেইন সাবজেক্ট, আর আপনার থার্ড সাবজেক্ট ছিল ইংলিশ, বাংলা ইত্যাদি ইত্যাদি ছিল। এবং আমরা যেসব হুজুরদের কাছে পড়ছি তারাও এইসব সাবজেক্ট পড়ছে আর কম্পালসারিতে পড়ছে। বাট এটা সংস্কার করতে 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 এখন এমন একটা অবস্থা, আমি জানি না, এই যে রিসেন্টলি দেখলাম যে কওমি মাদ্রাসা হেফাজতের ব্যানারে বিভিন্ন ব্যানারে হচ্ছে যে ধর্মীয় যে সাবজেক্ট